নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প উইলসন সাহেবের সাঁকো। লেখক ইংরেজি সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক রাস্কিন বন্ড। বাংলায় অনুবাদ ইংরেজি সাহিত্যের অধ্যাপক পার্থপ্রতিম দাস। গল্প উইলসন সাহেবের সাঁকো। পুরনো কাঠের সাঁকোটা আর অবশিষ্ট নেই। কালের আগ্রাসনে কবেই নষ্ট হয়ে গিয়েছে গঙ্গোত্রীর গভীর গিরিখাতের মধ্যে থেকে বেরিয়ে আসা ভাগীরথী নদীর দুই পার যুক্ত করে এখন সেখানে ঝুলন্ত লোহার সাঁকো। গ্রামবাসীরা বলে এখনও নাকি সেই সাঁকোর উপর মাঝে মধ্যেই শোনা যায় ঘোড়ার খুরের আওয়াজ। প্রায় 150 বছর আগে নিজের তৈরি করা এই সাঁকোর ওপর দিয়ে উইলসন সাহেব ঘোড়া ছুটিয়ে চলেছেন। প্রথমটায় যখন সাঁকো তৈরি হয়েছিল গ্রামের মানুষজন সাঁকোটার ওপর দিয়ে আসা যাওয়া মোটেই নিরাপদ মনে করত না, তাই মোটের উপর এড়িয়েই চলতে শুরু করে। একটা সময় মরিয়া হয়ে সাহেব নিজেই বারবার ঘোড়া ছুটিয়ে যেতেন যাতে গ্রামবাসীরা বুঝতে পারে সাঁকোর বাঁধন কত মজবুত। দূরে নদীর এক পারে সেই পুরনো সাঁকোর কিছু অংশ এখনও রয়ে গেছে। উইলসন সাহেব আর তার সুন্দরী বউ গুলাবির কথা এই এলাকায় লোকের মুখে মুখে ঘোরে। আমরা একবার কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গিয়ে সেই নদীটার কাছাকাছি পুরনো একটা বনবাংলোয় উঠলাম। বন্ধুদের মধ্যে ছিলেন সদ্য বিবাহিত রায় দম্পতি আর ছিলেন দত্ত দম্পতি। দত্তদের অবশ্যই বহুদিন হলো বিয়ে হয়েছে। তরুণ রায় দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকতো, আর তা নিয়ে দত্তদের মনে কোনো উদ্বেগ দেখিনি, বরং তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগ করতেন তারা। এরই মধ্যে আমি হলাম অবিবাহিত, তাই আমাকে নিয়ে কারোর তেমন মাথা ব্যথা নেই, আর বিবাহিত জীবনের দ্বন্দ্ব বিবাদ মেটানোর ক্ষমতা আমার কোনো কালেই নেই। তাই আর কি করা, সারাদিন নদীর পাড়ে ঘুরে ঘুরেই কাটিয়ে দিচ্ছিলাম। পাহাড়ের ঢাল বরাবর ঘন দেবদারু আর ওকের জঙ্গলে ঘুরে বেড়াতাম। এই সেই জঙ্গল যা উইলসন সাহেব আর তার পৃষ্ঠপোষক তেহরির রাজার ভাগ্য গড়ে দিয়েছিল। তারা এই জঙ্গলকে সব রকম লাভজনক উপায়ে ব্যবহার করছিলেন। বড় বড় কাঠের গুঁড়ি ভাসিয়ে নদীতে সমতলে কাঠগোলায় পাঠানো হতো এক সময়। একদিন সন্ধ্যায় বনবাংলোয় ফিরছিলাম, সাঁকোর ওপর দিয়ে অর্ধেক পথ এসেছি, তখন দেখলাম কুয়াশার মধ্যে থেকে একটা অবয়ব ক্রমশ স্পষ্ট হচ্ছে। কিছুক্ষণ পরে বুঝলাম সেটা একজন মহিলার শরীর। খুব সাধারণ পাহাড়ি ধুতি জাতীয় পোশাক পরা, খোলা চুল সারা কাঁধে ছড়িয়ে আছে। মনে হলো আমাকে সে খেয়াল করেনি। দেখলাম সাঁকোর রেলিংয়ে ভর দিয়ে ঝুঁকে নিচে বয়ে চলা খরস্রোতা নদীর দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। আর ঠিক তারপরেই আমাকে চরম বিস্ময়েও ভয়ে হতবাক করে দিয়ে মুহূর্তের মধ্যেই সে ওই রেলিং বেয়ে উঠে নদীতে ঝাঁপ দিল। আমি আতঙ্কে চিৎকার করতে করতে ছুটে এলাম, কিন্তু সেই রেলিংয়ের সামনে যখন এলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তার ঘূর্ণায়মান দেহকে নিচে পড়তে দেখলাম। তারপরেই নদীর তীব্র স্রোতে পড়ে সেই দেহ নিমেষে তলিয়ে গেল। ওয়াচম্যানের কেবিন সামনেই হাঁপাতে হাঁপাতে ছুটে এলাম। দরজা খোলাই ছিল। ওয়াচম্যান রাম সিং খাটে হেলান দিয়ে হুঁকো টানছিল। কেউ একজন সাঁকো থেকে ঝাঁপ দিয়েছে, আমি হাঁপাতে হাঁপাতে বললাম। নদীর স্রোতে সে মহিলা তলিয়ে গেছে এতক্ষণে হয়তো। শুনেও ওয়াচম্যানের কোনো ভাবান্তর হলো না। আবার গুলাবি, সে প্রায় বিড়বিড় করে বলল। তারপর আমার দিকে ফিরে বলল, আপনি ওকে ঠিক দেখেছেন? একজন মহিলা, লম্বা খোলা চুল মাথায়, কিন্তু আমি তার মুখ ঠিক পরিষ্কার দেখতে পাইনি। ওই গুলাবিই হবে, শুধুমাত্র একটা পেতনি। মাই ডিয়ার স্যার, অত ঘাবড়ানোর কিছু নেই। এখনও মাঝে মাঝে তাকে ওইভাবে জলে ঝাঁপ দিতে দেখা যায়। আপাতত এইখানে বসুন তো, বলে সে একটা পুরনো ভাঙাচোরা আরাম কেদারায় হেলান দিয়ে বসল। তারপর বলল, আরাম করে বসুন, আমি সব বলছি। আরাম করে বসার অবস্থায় আমি ছিলাম না, কিন্তু রাম সিং গুলাবির আত্মহত্যার যে কাহিনী বলে গেল তা শুনলাম। তার আগে আমার জন্য এক গ্লাস গরম মিষ্টি চা বানিয়ে এনে জমিয়ে বসে অতৃপ্ত গোলাবির লম্বা কাহিনী শুরু করল। সেই কবে ভাগ্যান্বেষণে আসা ব্রিটিশ অভিযাত্রী উইলসন
কিভাবে কস্তুরী হরিণ শিকার করতে এসে গ্রামের পথে গুলাবীকে দেখতে পান। মেয়েটির ধূসর সবুজ চোখ, স্নিগ্ধ গোলাপি রাঙা দেহ দেখে উইলসন তো প্রায় উন্মাদ হয়ে যান। আর প্রায় সঙ্গে সঙ্গেই বিয়ের প্রস্তাব নিয়ে তিনি মেয়েটির বাড়ির লোকের সঙ্গে কথা বলতে ছুটলেন। এখন প্রশ্ন হলো, উনি কি সত্যিই মেয়েটির প্রেমে পড়েছিলেন, নাকি কেবল মেয়েটির সুন্দর কমনীয় রূপ দেখে তার মাথা ঘুরে গিয়েছিল? যদিও কোনো দিনই এর উত্তর আমরা পাব না। অভিযান আর ভ্রমণের সময়ে তিনি এরকম বহু মেয়ের সংস্পর্শে এসেছিলেন, কিন্তু আগুন রূপের বাইরেও গুলাবী ছিল সবার থেকে অন্যরকম, সাদাসিধে, শিশু সুলভ। দরিদ্র গ্রাম্য পরিবারের মেয়ে হওয়ায় এ বাড়িতে বিয়েতে কোনো আপত্তি রইল না। কিন্তু জীবজন্তু শিকার করে কি আর ভাগ্যের চাকা ঘোরানো যায়? উইলসন দেখলেন, তার থেকেই বিস্তীর্ণ বনসম্পদকে কাজে লাগালে দারুণ লাভজনক হবে। পরিকল্পনা মাফিক তিনি এরপর তিনটে কাঠগোলা বানালেন। প্রথমটি হার্শিলে, দ্বিতীয়টি দেরাদুনে, আর তৃতীয়টি মুসৌরিতে। সাহেবের ভাগ্য ফিরল। গুলাবীর যা যা চাহিদা ছিল সবই সে পাচ্ছিল। বেশ স্বাস্থ্যবান দুটি বাচ্চাও হলো। যখন সাহেব কাজের জন্য বাইরে যেত, গুলাবী বাচ্চাদের দেখাশোনা করত আর হার্শিলের আপেল বাগানে পরিচর্যা করত। কিন্তু অদৃষ্টের নির্মম পরিহাস, গুলাবীর জীবনে খারাপ অধ্যায় শুরু হলো যেদিন উইলসন সাহেবের সঙ্গে রুথ নামের এক ইংরেজ ভদ্রমহিলার পরিচয় হলো। সাহেব আবার প্রেমে পড়লেন, এবার সেই ইংরেজ মহিলার। কিন্তু ঠিক করলেন তার এই প্রেয়সীকেও ভালোবাসা আর সম্পত্তির ভাগ দেবেন। তার জন্য একটা সুন্দর বাড়িও বানিয়ে দিলেন। সাহেব ক্রমে ক্রমে হার্শিলে গুলাবী আর বাচ্চাদের সঙ্গে থাকা প্রায় বন্ধই করে দিলেন। ব্যবসা তাকে অনেক উঁচুতে পৌঁছে দিল। এক সময় আস্ত একটি ব্যাংকের মালিক হয়ে বসলেন সাহেব। পাহাড়ি দামি রিসর্ট কিনলেন। বন্ধুবান্ধব, ব্যবসার পার্টনারদের ওই রিসর্টে নিয়ে যেতেন। হুল্লোড় চলত রাতভর। দুনে আবার এর সঙ্গে প্রায় শিকার পার্টিও আয়োজন করতেন। গুলাবী গ্রাম্য কায়দাতেই ওর বাচ্চাদের মানুষ করছিল। উইলসন সাহেবের সঙ্গে মুসৌরির ওই মহিলার পরকীয়ার কথা তার কানে গেছিল। মাঝে মধ্যে যখন সাহেব আসতেন, তখনই একদিন গুলাবী তার মুখোমুখি হয়ে তার সমস্ত ক্ষোভ উগরে দিল। চিৎকার করে বারবার বলল যাতে ওই মহিলাকে সাহেব ছেড়ে দেন। তিনি গুলাবীর কথায় পাত্তা দিলেন না, বরং বোঝালেন যে সেই যেন ওই সব ফালতু রটনায় কান না দেয়। এরপরে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। যখন সাহেব পেছন ঘুরলেন, তখন গুলাবী বন্দুক রাখার টেবিল থেকে প্লেট লক পিস্তলটা নিয়ে তার দিকে তাক করে ঘোড়া টেনে দিল। কিন্তু বুলেট লক্ষ্যভ্রষ্ট হয়ে সামনের আয়নাটা চুরমার করে দিল। গুলাবী এরপর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আপেল বাগান, বন বাদারের মধ্য দিয়ে ছুটে 2-3 বছর আগে উইলসনের বানানো সাঁকোর দিকে যাওয়ার খাড়াই পথে এসে পড়ল। ওদিকে বিহ্বলতা কাটতেই সাহেব গুলাবীর খোঁজে ঘোড়া ছোটালেন, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সাহেব যতক্ষণে অকুস্থলে এসে পৌঁছলেন, ততক্ষণে গুলাবী সাঁকোর অনেক নিচে নদীর ঘূর্ণায়মান স্রোতে ঝাঁপ দিয়েছেন। 1-2 মাইল দূরে তার দেহ পাওয়া গিয়েছিল, কয়েকটা পাথরের খাঁজে আটকে ছিল। এই হলো আমাকে বলা রাম সিংয়ের গল্প। স্বভাবতই সে নানাভাবে ফুলিয়ে ফাঁপিয়ে নিজের কল্পনা মিশিয়ে বলেছে গল্পটা। আমি ভাবলাম সন্ধ্যায় বনবাংলোর সামনে আগুন জেলে জমিয়ে এই গল্পই বন্ধুদের বলা যাবে। ব্যাপারটা দারুণ উপভোগ্য হবে। হলেও তাই। গল্পটি তাদের কাছে অত্যন্ত চিত্তাকর্ষক হলো বলাই বাহুল্য। কিন্তু যখনই আমি বললাম আমি নিজের চোখে গুলাবী প্রেতাত্মাকে দেখেছি, ওদের ধারণা হলো আমি কিছুটা রং চড়িয়ে বলছি। মিসেস দত্তর কাছে গল্পটি নিতান্তই দুঃখজনক মনে হলো। মিসেস রায়ের বয়স কম, তার মতে গুলাবী বোকার মতো কাজ করেছে। খুব সরল সাদা মেয়ে তো, মিস্টার দত্ত বললেন। তার যে পথ খোলা ছিল সেই পথই বেছে নিয়েছে। টাকা দিয়ে সুখ কেনা যায় না, মিস্টার রায় মন্তব্য করলেন। না, মিসেস দত্ত বললেন, তবে তা দিয়ে ইচ্ছে মতো স্বাচ্ছন্দ্য কেনাই যায়। মিসেস রায় আরও কিছু বলতে যাচ্ছিলেন, তাই আমি বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে দিলাম। একজন অবিবাহিত ছেলের পক্ষে দুটি বিবাহিত দম্পতির সঙ্গে সন্ধ্যা কাটানো যে কী গোলমেলে ব্যাপার। সম্পর্কের মাঝে যে সর্বক্ষণ অতৃপ্তির একটা চোরা স্রোত বইতে থাকে, সেটি সে ভালো মতো জানলেও তার সঙ্গে মোকাবিলা করার মতো যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয়ে থাকে না।
এরপরে ওই সাঁকোর ওপর দিয়ে বেশ কবার হেঁটে যাতায়াত করেছি। দিনের বেলা লোকজন মোটামুটি চলাফেরা করলেও সন্ধে নামার সঙ্গে সঙ্গেই তা কমতে শুরু করে। দু একটা যানবাহন হয়তো চলাচল করে, আর কদাচিৎ কোনো পথচারী। অনেক নিচের নদীখাত থেকে কুয়াশার কুণ্ডলী পাকিয়ে জমাট বেঁধে সাঁকোর শেষ প্রান্তটা আচ্ছন্ন করে রাখে। এই সন্ধ্যাবেলায় সাঁকোর ওপর দিয়ে হাঁটতে আমার বেশ লাগতো। আসলে মনে মনে একটু আশা ছিল গুলাবী রাতটাকে কোনোভাবে আবার দেখা যায় যদি। আসলে তার মুখটা খুব দেখতে ইচ্ছে হচ্ছিল। এখনও সে কি গল্পের মতোই সুন্দর, আকর্ষণীয়। কিন্তু বাড়ি ফিরে আসার আগেই সন্ধ্যায় যা ঘটল তা আমাকে বহু বছর তাড়া করে বেরিয়েছে। ফিরে আসার দিন যত এগিয়ে আসতে লাগলো, সবার মধ্যে একটা চঞ্চলতা দেখা দিল। রায়দের মধ্যে ঝগড়া বন্ধ হয়ে গেল, তবে তারা নিজেদের মধ্যে খুব একটা কথা বলাবলি করত না। মিস্টার দত্ত দিল্লিতে নিজের অফিসে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়লেন, আর মিসেস দত্তর বাতের ব্যথা আবার চাগার দিয়ে উঠল। আমারও মনটা অস্থির লাগছিল, বারবার মুসৌরিতে আমার লেখার টেবিলের সামনে ফিরতে চাইছিল। সেই অভিশপ্ত সন্ধ্যায় ভাবলাম শেষবারের মতো সাঁকোর উপর একটু ঘোরাঘুরি করে আসি। পাহাড়ে গ্রীষ্মের রাতে ঠান্ডা মনোরম বাতাস বইছিল। সেদিন চাঁদ ওঠেনি, ঘন অন্ধকার গিলে নিয়েছে চারপাশ। কিছু নীরবা ক্ষীণ আলো আছে বটে সাঁকোর দুপ্রান্তে। যারা সাঁকো পার হবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা। আমি সাঁকোর ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলাম। একদম ঘুটঘুটে অন্ধকার সেখানে, শুধু নিচের খাত থেকে প্রচণ্ড নদী গর্জন শুনতে পাচ্ছি। ঠিক তখনই দেখলাম ল্যাম্পের আলোর বৃত্তর মধ্যে থেকে শাড়ি পরা কে একজন এগিয়ে এসে রেলিংয়ের দিকে এগোতে লাগলো। কিচ্ছু না ভেবেই আমি চেঁচিয়ে উঠলাম, গুলাবি! সে কিছুটা ঘুরে তাকালো আমার দিকে, কিন্তু আমি তাকে পরিষ্কার দেখতে পেলাম না। হাওয়ায় তার চুলগুলো উত্তাল হয়ে উঠছিল। তার মধ্যেই আমি দেখলাম একজোড়া জ্বলন্ত হিংস্র চোখ, নিষ্পলক তার দৃষ্টি। যথারীতি সে ওই রেলিং বেয়ে উঠে সাঁকো থেকে ঝাঁপ দিল। অনেক নিচে নদীর জলে তার দেহটা পড়তেই ছপাং করে একটা শব্দ হলো। আবারও রেলিংয়ের সে অংশে আমি ছুটে গেলাম। তক্ষুনি হঠাৎ দেখলাম বন বাংলোর দিক থেকে সেখানে আরও একজন ছুটে আসছে। আরে, এ তো সেই তরুণ ভদ্রলোক মিস্টার রায়। আমার আমার স্ত্রী, আমার স্ত্রী! উনি চিৎকার করে উঠলেন, আমার স্ত্রীকে আপনি দেখেছেন? ছুটে গেলেন রেলিংয়ের দিকে। নিচে পাক খাওয়া নদীর জলের দিকে তাকিয়ে রইলেন। দেখুন, দেখুন, ওই যে, ওই যে! উনি আঙুল দিয়ে দেখালেন একটা অসহায় শরীর নদীর স্রোতে শুধু উঠছে আর নামছে। সভয়ে আমরা দৌড়ে নিচে খাড়াই বেয়ে নদীর পাড়ে গেলাম, কিন্তু প্রচণ্ড স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। দুর্গম পাথর জঙ্গলের মধ্যে দিয়ে হোঁচট খেতে খেতে আমরাও পাগলের মতো ছুটলাম ডুবতে বসা মেয়েটির সঙ্গে সঙ্গে। কিন্তু গিরিখাতের শেষ স্থানে নদীর প্রবল খরস্রোতা উন্মত্ত গর্জনে ছুটে চলেছে জলধারা। খুঁজতে খুঁজতে আমরা প্রায় ঘণ্টাখানেক বাদে সেই দেহ খুঁজে পেলাম। স্রোত বরাবর প্রায় 1 মাইল দূরে নৌকার কাঠে বেঁধে আটকে গেছে। সেখানে তার দেহ পাওয়া গেল। তার কিছু দূরেই তাকে দাহ করা হলো। বেদনার্ত হৃদয়ে তীব্র শোকে ভারাক্রান্ত হয়ে যে যার বাড়ি ফিরে এলাম। আকস্মিক নিদারুণ এই অভিজ্ঞতায় সকলেই যেন দমে গিয়েছিলাম। যদি তোমরা ওই এলাকায় কখনো যাও আর সন্ধ্যেবেলা ওই সাঁকো পার হবে মনে করো, তবে গুলাবীর আত্মাকে হয়তো তোমরাও দেখতে পাবে, কিংবা শুনতে পাবে উইলসন সাহেবের ঘোড়ার খুরের আওয়াজ। কারণ তিনি এখনও ঘোড়ায় চড়ে সেই সাঁকোয় আসেন তার স্ত্রীকে খুঁজতে। আবার তোমরা হয়তো মিসেস রায়ের আত্মার দেখাও পেতে পারো, হয়তো বা শুনতে পাবে তার স্বামীর বেদনার্ত চিৎকার, কিংবা অন্য কারোর, কে বলতে পারে। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।